লাইভে এসেছি একটা বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়টা হচ্ছে গিয়ে স্ট্রোক। স্ট্রোকটা মূলত এটা হচ্ছে গিয়ে সেরিব্রাল ভাস্কুলার অ্যাক্সিডেন্ট হয় ব্রেনে। সেই ব্রেনের সেরিব্রাল অ্যাক্সিডেন্টের কারণে যে এটা 24 ঘন্টার বেশি ডিউরেশনটা যখন থাকে তখন এটাকে আমরা স্ট্রোক বলে থাকি। স্ট্রোকটা দুই ধরনের হয়, একটা হচ্ছে গিয়ে ইসকেমিক স্ট্রোক আর একটা হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। আর ইসকেমিক স্ট্রোকটা হচ্ছে গিয়ে সেই স্ট্রোক যে স্ট্রোকে হচ্ছে গিয়ে আপনার ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ব্রেনের মধ্যে ব্লিডিং হয় না, ব্লকেজ হয় না এবং সাপ্লাইয়ের ডিস্টার্বনেস হয় কিন্তু ব্লকেজ হয় না। আর্টারি এবং ব্রেনের যে ব্লকেজ যে হয় সেটা মূলত ইসকেমিক স্ট্রোক বলে আর কি। আর যেটা হচ্ছে গিয়ে হেমোরেজিক স্ট্রোক, সেটা হচ্ছে আপনার ব্লাড ভেসেল রাপচার হয়ে যায়। ব্লাড ভেসেল রাপচার উইথ ব্রেনের যে ব্লাড ভেসেল আছে সেটা রাপচার হয়ে যায়, যেটাকে আমরা হেমোরেজিক স্ট্রোক বলে থাকি। তা আপনার ইসকেমিক স্ট্রোকের আরও কিছু ভাগ আছে, যেটা হচ্ছে থ্রোম্বোসিন, এম্বোলিজম এবং সিস্টেমিক হাইপারফিউশন এবং ভেনাস থ্রোম্বোসিস। এটা হচ্ছে কি ইসকেমিক স্ট্রোকের কিছু ভাগ আর কি, পার্ট আর কি। এছাড়া যে হেমোরেজিক স্ট্রোক আছে এটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে গিয়া সাব অ্যারাকনয়েড হেমোরেজ আর হলো সেরিব্রাল হেমোরেজ। এই যে হেমোরেজিক স্ট্রোক এবং ইসকেমিক স্ট্রোকের দুটা মিলে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, বা আমরা নর্মালও বলতে পারি। তাদের স্ট্রোক হয় তাদের মধ্যে সবচেয়ে যারা রিস্ক ফ্যাক্টরের মধ্যে তাদের অতি ঝুঁকিপূর্ণের মধ্যে থাকে, তাদের মধ্যে হাই ব্লাড প্রেশার আছে। তাদের ব্লাড প্রেশার হাই থাকে, তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হচ্ছে গিয়ে এই স্ট্রোক। আর্টিয়াল ফিব্রিলেশন যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা আপনাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এবং ডায়াবেটিস থাকলে, ডায়াবেটিস মেলাইটিস থাকলে তাহলে এটা জিনিসটা আরও ঝুঁকিপূর্ণ থাকে আর কি। আর ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি আপনার স্ট্রোক থাকে সেটাও ঝুঁকিপূর্ণ। এছাড়া হাইলি কোলেস্ট্রল থাকে, অনেকের হাইলি কোলেস্ট্রল থাকে, সেক্ষেত্রে এটা ঝুঁকিপূর্ণ। এবং এইজ একটা ফ্যাক্টর, বিভিন্ন এইজের কারণে বা এইজ মানে যদি বয়স্ক হয় সেক্ষেত্রে জিনিসটা অনেক বেড়ে যায় আর কি, অনেক বেড়ে যায়। তো আর একটা জিনিস আছে টিআইএ, ট্রান্সক্রিনিয়াল ইসকেমিক অ্যাটাক, যদি সিভিয়ার টাইম বা অনেক আগে কোনো এক সময় তাদের এই স্ট্রোকটা হয়ে থাকে। তারপরে আর একটা জিনিস আছে সেটা হলো স্মোকিং। এটা মনে করেন স্ট্রোকের একটা খুবই মানে ডেঞ্জারাস একটা জিনিস, যে স্ট্রোকের কারণে যে স্মোকিং যারা করে তাদের জন্য এটা খুবই ডেঞ্জারাস একটা জিনিস। আর অনেকে আছে ডিপ্রেশনটা হচ্ছে গিয়ে খুবই একটা খারাপ জিনিস। ডিপ্রেশন স্ট্রোকের কারণে ডিপ্রেশন যদি থাকে তাদের অনেক রিস্ক ফ্যাক্টর পাওয়া যায়। এবং যাদের ওয়েট বেশি, ওভারওয়েট যাদের আছে, সেক্ষেত্রে তাদের জন্য খুবই সমস্যা এটা, স্ট্রোকটা তাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ আর কি। তো আমরা মোটামুটি জানলাম আসলে রিস্ক ফ্যাক্টর কী কী থাকে, আর আমরা কী কী লক্ষণ দেখতে পারবো আর কি। স্ট্রোক করলে আপনারা কীভাবে বুঝবেন যে আসলে আপনার স্ট্রোক করছে বা আপনার এই সমস্যাটা দেখা দিছে। সেক্ষেত্রে আপনারা তাদের দেখবেন যে তাদের মাথা ব্যথা আছে কিনা, মাথা ব্যথা করতেছে না, মাথা যন্ত্রণা করতেছে কিনা। আর একটা হচ্ছে গিয়ে মাসেল উইকনেস, মাংসপেশি, যে কোনো মাংসপেশি, কোনো সাইডের মাংসপেশি দুর্বল হয়ে গেছে কিনা, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা এটা খেয়াল করবেন। নামনেস, যেটাকে আপনার ঝিনঝিন বলেন, ঝিনঝিন করতেছি না কেন আপনার নামনেস, যেটা আপনি অবশ যেটা ভাব, এবং অবশ ভাব হচ্ছে কিনা। এখানে আরও একটা জিনিস হতে পারে, সেটা মুভমেন্ট লস হতে পারে। মুভমেন্ট যে আপনার নর্মাল যে ফাংশন মুভমেন্ট, এটা লস হতে পারে। এবং ব্যালেন্স ইমব্যালেন্স হতে পারে, লস অফ ব্যালেন্স থাকবে না, ঠিক আছে। এখন আপনি সে যোগাযোগ রক্ষা করতে পারবে না, মানে কারোর সঙ্গে কথোপকথন বা অন্য আদার্স এভরিথিং, বা হেঁটে যাওয়া বা অন্য যে আমরা যেটা কমিউনিকেশন বলি আসি, কমিউনিকেশন বা কোঅর্ডিনেশন, কারো যে যোগাযোগের এটা থাকতে পারবে না। কোনো সাথে দেখতেছে যে
সে মানে খুব কনফিউশনে ভুগবে, মানে কোনো ডিসিশন সে নিতে পারবে না। তাছাড়া সে তার মেমোরি লস হতে পারে, মেমোরি মানে তার ভুলে যাবে, এরকম স্বভাব হতে পারে এবং আবল তাবল বলবে। এটা মানে কোনো কী বলতেছে সে নিজেও বুঝতেছে না, আবল তাবল বলবে। তারপর হচ্ছে গিয়ে মানে হাঁটা চলা মানে আনকনসিয়াস হাঁটা চলা, এটা পরে মনে করেন যে আনএফেক্টেড, যেটাকে সে তার খাইতে সমস্যা হবে। তারপরে হচ্ছে গিয়ে তার মাথার চুলের একটা চেঞ্জ আসতে পারে, পরিবর্তন আসতে পারে। তারপরে সে খাবারের স্বাদ বুঝতে পারবে না, অনেক সময় খাবারের স্বাদ কী স্বাদ আছে সে স্বাদ বুঝতে পারবে না। এছাড়া তার হচ্ছে গিয়ে আপনার খাবারের স্বাদ তো বুঝতে পারবে না। এছাড়া সবচেয়ে বড় একটা বয়েল অ্যান্ড ব্লাডার ইনকন্টিনিউসি, এবং বয়েল ব্লাডার যেটা বলতেছে পায়খানা প্রস্রাবের তার থাকবে না, মানে ব্যালেন্স থাকবে না, পায়খানা প্রস্রাবের ব্যালেন্স থাকবে না, এবং সে পায়খানা করে ফেলবে বা প্রস্রাব করে ফেলে সে বলতে পারবে না, যেটা ওটাকে। আবার আরেকটা তার সমস্যা হচ্ছে সেক্সুয়াল যে তার পারফরমেন্স সেটাও রিডিউস, তার মানে কমে যাবে। তারপরে তার যে নিঃশ্বাস নিতে যে হয়, নিঃশ্বাস নিতে তার সমস্যা হবে, নিঃশ্বাস নিতে প্রবলেম হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, নিঃশ্বাস নিতে ডিফিকাল্টি, তার ব্রিদিং যে ডিফিকাল্টি হবে। তো আমরা এই টেস্টকের ক্ষেত্রে কী আমরা ইনভেস্টিগেশন বা কী পরীক্ষাগুলো সাধারণত করা হয়, ব্লাড টেস্টের মধ্যে যে জিনিসগুলো করা হয় সেটা হচ্ছে গিয়ে ব্লিডিং টাইম, ব্লাড কোলেস্ট্রল, সুগার, ব্লাড ক্লটিং টেস্ট, সিবিসি, আরও কিছু কিছু আরও পরীক্ষা নিরীক্ষা আছে, যেমন এনজিওগ্রাম করা হয়, সিটি স্ক্যান অফ দ্য ব্রেনের সিটি স্ক্যান করা হয়, এমআরআই অফ দ্য ব্রেনের এমআরআই করতে হয়, ইকোকার্ডিগ্রাম, আল্ট্রাসাউন্ড, কার্ডিয়াক আল্ট্রাসাউন্ড, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এগুলো মূলত পরীক্ষা করতে হয় বা করানো হয় আর কি। সেক্ষেত্রে আপনাদের এটা আমরা এখন যে জিনিসটা নিয়ে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে কি আমরা এইটাকে কিভাবে ম্যানেজ করতে পারি বা কীভাবে এটার আমরা মানে আপনার ট্রিটমেন্টের যে প্রসিডিওরটা, আমি সেই ট্রিটমেন্টের প্রসিডিওরটা সম্বন্ধে এখন আপনাদের বলবো। এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে গিয়ে আমরা প্রথমে যে জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে প্রথমে তাকে হসপিটালাইজ করতে হবে। তখন হসপিটালাইজ করতে গেলে তাদের প্রথমের যে চিকিৎসাটা সেটা হচ্ছে গিয়ে আপনাদের প্রথমে যে ট্রিটমেন্টটা, সেই ট্রিটমেন্টটা আপনাকে হসপিটালাইজ গিয়ে নিতে হবে। আপনার ব্লাড প্রেশার, অন্য যে আদার যে সাইনগুলো আছে, অন্য যে সমস্যাগুলো আছে, সেটা হসপিটালাইজেশন করে ফেলবেন। তখন দেখবেন যে আপনার ওই ট্রিটমেন্টগুলো, জেনারেল যে ট্রিটমেন্টগুলো আপনার প্রয়োজন, সেই ট্রিটমেন্টগুলো আপনার শুরু হয়ে যাবে। এবং এই ট্রিটমেন্টের পাওয়ার পরে যখন পেশেন্টটা স্টেবল অবস্থায় যাবে, সেক্ষেত্রে আপনাদের বা আমাদের করণীয় সেই জিনিসগুলো তখন শুরু হবে। হাসপাতালে যখন স্টেবল হবে পেশেন্টটা, তখন আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গিয়ে ফিজিওথেরাপিস্টের কাছ থেকে, কারণ রিকভারির জন্য তার এখন ফিজিওথেরাপি ট্রিটমেন্ট লাগবে। এইখানে আমাদের হচ্ছে গিয়ে পার্টটা হচ্ছে গিয়ে সেখানে হচ্ছে গিয়ে ফিজিওথেরাপি পাশাপাশি অকুপেশনাল থেরাপি লাগবে, অকুপেশনাল থেরাপিও লাগে, এবং স্পিচ তার প্রবলেম হয়, স্পিচ থেরাপিও লাগবে। তাহলে আমাদের প্রথমে যে কাজটা হবে তার ট্রিটমেন্ট হসপিটালাইজেশন করা, তারপরে ট্রিটমেন্টে আসবে হচ্ছে ফিজিওথেরাপি, এবং তারপরে ট্রিটমেন্টটা হবে হচ্ছে গিয়া অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি। তার যে সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো আমরা কারেকশন করবো। এছাড়া আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে তাই সে খাইতে পারতেছে না কিনা, এটার জন্য তার স্পেশাল কিছু কেয়ার নিতে হবে এবং স্পেশাল কিছু কাজ করতে হবে। তো এই অবস্থায় আমরা তার এই ট্রিটমেন্টগুলো আমরা শুরু করব এবং করব আর কি। এক্ষেত্রে আমাদের কিছু কমপ্লিকেশন বা কিছু জটিলতা তৈরি হবে। সেটার মধ্যে এদিকে আমাদের স্ট্রোক করলে কিছু জটিলতা তৈরি হয়, সেটা হচ্ছে গিয়ে তার মধ্যে আপনাদের ব্রিদিং প্রবলেম হয়, মানে শ্বাস প্রশ্বাস যে নেয়, এই যে শ্বাস প্রশ্বাস যে আপনি নিচ্ছেন, এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। এই শ্বাস প্রশ্বাসের সমস্যাটাকে আমরা ব্রিদিং প্রবলেম বলে থাকি। তো ব্রিদিং প্রবলেম যদি হয়, সেক্ষেত্রে আমাদেরকে ওটার জন্য আমাদের ইনিশিয়েটিভ অ্যাকশন, ব্রিদিং এক্সারসাইজ এবং অন্য যে আমাদের যে প্রবলেম, কাপিং বলেন বা অন্য যে সাকশন বা অন্য এভরিথিং যে টেকনিকগুলো আছে, সেটাগুলো ব্রিদিং প্রবলেমটাকে রিমুভ করতে হবে। এই কমপ্লিকেশন
তারপরে হচ্ছে আর একটা কমপ্লিকেশন হচ্ছে গিয়ে ডিমেনশিয়া, সেটা হচ্ছে কি ভুলে যাওয়া। আপনি মনে করেন যে যে পেশেন্টগুলো ভুলে যাবে, তার জন্য আপনাকে তাকে কাউন্সিলিং করতে হবে। এবং লস অফ মোবিলিটি যেটা যে চলাচলের যে সমস্যা, সেই সমস্যাগুলো আপনার সেক্ষেত্রে তারা প্রবলেম হবে, সেক্ষেত্রে আপনার এটা কমপ্লিকেশনের মধ্যে আসে, তার মুভমেন্টের সমস্যা হয় এবং মাসেল স্পাস্টি, মাসেল শক্ত হয়ে যায় এবং পুয়ার নিউট্রিশন, তার যে খুব মানে নিউট্রিশনের যে পরিমাণটা এটাও কমে যায়। প্রেশার সোর্স, তার হচ্ছে গিয়ে প্রেশার সোর্স হতে পারে, যেটা আমরা বেডশোর বলে থাকি। এটা মূলত হচ্ছে গিয়ে আপনার পাশার নিচে এবং যিনি হচ্ছে প্রমিনেন্ট এরিয়া, বনি প্রমিনেন্ট এরিয়াতে বেশি হয় আর কি, যেখানে মনে করেন হাড্ডি বেশি মনে করেন যে ঘষা লাগে, সেই জায়গায় এটাতে মূলত ব্যাকে বেশি হয়, ব্যাকে আপনার হিপের একটু উপরে, এইখানে প্রেশার শোর হওয়ার চান্সটা খুব বেশি হয়ে থাকে। আর হচ্ছে গিয়ে আরেকটা কমপ্লিকেশন হচ্ছে গিয়ে ডিপ্রেশন থাকে, রুগী সবসময় আনমনস্ক অবস্থায় থাকে এবং সেক্ষেত্রে আনমনস্ক অবস্থা থাকার কারণে সে মানে কার সঙ্গে কথা বলতে চায় না, বা কথা বললেও ভালোভাবে কথা বলে না। আর একটা থাকে ডিপ্রেশন মুডে থাকে, ডিপ্রেশন মানে সব চিন্তা ভাবনা, অনেক চিন্তা ভাবনা ডিপ্রেশনের মধ্যে থাকে। এছাড়া তারপরে কন্ট্রাকচার থাকে, তার মাসেলের কন্ট্রাকচার থাকে, মানে মাসেল শক্ত হয়ে গেছে, সে নর্মালি মুভমেন্ট করতে পারতেছে না, এই যে তার বিভিন্ন ধরনের প্রবলেমগুলো হচ্ছে। এই ক্ষেত্রে মনে করেন যে এই কমপ্লিকেশন তাদের দেখা দিতে পারে। তাছাড়া আর একটা সমস্যা হতে পারে তাদের স্পিকিং হতে পারে, এবং তার বলতে যে ডিফিকাল্টি হতে, মানে আপনি কথা বলতেছেন বুঝতেছে না, অথবা মানে আরেকজন কথা বলতেছে সে বুঝতেছে না। আর একটা সমস্যা হতে পারে সে থিঙ্কিং করতে পারবে না, মনে করেন চিন্তা ভাবনা করতে পারবে না, চিন্তা ভাবনা করতে সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে আর একটা কথা বললাম যে ম্যানেজমেন্ট যে আমরা করবো, স্ট্রোকের যে ম্যানেজমেন্ট, তার মধ্যে আমরা বলতে পারি যে প্রধান যে ম্যানেজমেন্ট আমরা করব, প্রধান যে যেটা, সেটা হচ্ছে কি আমরা প্রথমে তাদের লক্ষ্য করবো যে ভালো তার রেসপিরেটরি স্ট্যাটাস, তার সে ভালোভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারতেছে কিনা, এইটাকে আপনাকে ইনশিওর করতে হবে, সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারতেছে কিনা, এটা থেকে। আর একটা তাকে লক্ষ্য করতে হবে যে সে বেডশোর হচ্ছে কিনা, যেটাকে আমি একটু আগে আলোচনা করলাম যে বেডশোরটা কোথায় হয়। বেডশোর হচ্ছে কিনা, বেডশোর যদি হয়ে যায় তাহলে একটা রোগীর জন্য খুব ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়ে যায়। একটা রুগীর কাছে যাওয়া এবং তার রুগীর অনেক প্রকার গন্ধ হয়, সেক্ষেত্রে রুগীর কাছে আপনি যেতে পারবেন না, মানে খুব একটা ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার কাছে যেতে যাবে না। সেক্ষেত্রে আমরা এমনিতেই তো এগুলো পছন্দ করি না, সেক্ষেত্রে আমরা যদি রুগীর কাছে না যেতে পারি তাহলে তার ট্রিটমেন্ট করার জন্য আমাদের জন্য খুবই দুরূহ ব্যাপার হয়ে যায়। এই জন্য অবশ্যই যে বেডশোর যাতে না হয় সেই জন্য আপনারা হচ্ছে বেড ব্যবহার করবেন, যেটা একটা বাতাস দিয়ে একটা বেড পাওয়া যায়, যেটা সেই বেডের মধ্যে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এটাতে বেডশোর হওয়ার চান্স অনেক কমে যায়, বলতে জিরো হয়ে যায়। আপনার যে মাসলের যে সমস্যা থাকে, সেই মাসলের সমস্যাগুলো তাকে আইডেন্টিফাই করে সেই মাসলের সমস্যাগুলোকে দূর করার চেষ্টা করতে হবে। সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের একটা বিরাট ভূমিকা আছে। সেক্ষেত্রে আপনাদের ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে মাসল কোনগুলোকে ঠিক রাইট করতে হবে। এবং আরেকটা জিনিস করতে হবে যে আপনার যে নর্মাল যে মাসেলগুলো আছে, সফট টিস্যু মাসেল যেগুলো আমরা বলি, সেই মাসেলগুলোকে লেন্থ যাতে ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে নর্মাল মাসেলগুলো ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনাকে ওই জিনিসকে লক্ষ্য করতে হবে যে তাদের নর্মাল মাসেল টোন যাতে ঠিক থাকে। আর একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে মাসেল পাওয়ার, মাসেল পাওয়ার যাতে বাড়ে সেই চেষ্টা চালিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনারা এখানে আপনাকে সহযোগিতা করে ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট আপনাকে সহযোগিতা করবেন। এখন আপনাকে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে যে গেট যেটাকে আমরা চলাফেরার যে সক্ষমতা বলি, সেই চলাফেরার সক্ষমতাটাকে তাকে ইনক্রিজ করতে হবে এবং চলাফেরার সক্ষমতাটাকে আপনার বৃদ্ধি করার জন্য বা রিঅ্যাক্টিভ করার জন্য আপনার চেষ্টা করতে হবে। তো আমরা মোটামুটি আজকে স্ট্রোক সম্বন্ধে জানলাম। এছাড়া আপনাদের আরও কিছু জানার থাকলে একজন ভাই প্রশ্ন করেছেন যে আসলে স্ট্রোকটা হলে
কি অবস্থায় আপনারা প্রথমে কি করবেন? হ্যাঁ ভাই, প্রথমে আপনাকে হাসপাতালে হসপিটালাইজ করতে হবে। স্ট্রোক আপনি যদি বুঝতে পারেন, প্রথম প্রাথমিক চিকিৎসার জন্য আপনার হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ করার পরে দেন যখন আপনার একটা রোগী স্থিতি অবস্থায় থাকবে বা তার প্রাথমিক চিকিৎসাটা শেষ হয়ে যাবে, তাদের সব কিছু কন্ট্রোল, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়ে আসছে, অন্যান্য অন্য সমস্যা যেগুলো আছে আলাদা এবং জটিলতা সমস্যা কন্ট্রোলে যখন আসবে, সেক্ষেত্রে আপনারা ফিজিওথেরাপি, তারপর ফিজিওথেরাপি শুরু করবেন। তার আগে আপনাকে ফিজিওথেরাপি যেগুলো আপনাকে শুধু আপনি ব্রিদিং এক্সারসাইজ, ব্রিদিংয়ের জন্য আপনার ফিজিওথেরাপি দিতে পারেন। তাছাড়া অন্য যে জিনিসগুলো আছে আপাতত বন্ধ রাখতে হবে বা মানে শুরু করা যাবে না। যখন রোগীর স্থিতি অবস্থায় আসবে, মানে তার প্রাথমিক চিকিৎসা শেষ হয়ে যাবে, তখন সেক্ষেত্রে তারপরে আপনার ফিজিওথেরাপি ট্রিটমেন্ট শুরু হবে। এখানে যদি আপনার হেমারেজ অবস্থায় আপনি ফিজিওথেরাপি দেন, সেক্ষেত্রে তো আপনার জন্য আরও হেমারেজটা বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে হেমারেজ যদি বেড়ে যায়, তখন আপনার রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আগে প্রথম অবস্থায় রোগীকে হসপিটালাইজ করতে হবে। হসপিটালাইজ করার পরে তার প্রাথমিক চিকিৎসা, যেটা মানে তার ব্লাড প্রেশার কন্ট্রোল এবং দ্য হেমোরেজিং কন্ট্রোল, অন্য যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আপনার মিনিমাইজ বা এগুলো কন্ট্রোল করার পরে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন। তো ভাই ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তো আমরা যে আলোচনা করতেছিলাম যে স্ট্রোকটা হচ্ছে গিয়ে আমাদের যে জীবনের, আপনি দেখেন এখন স্ট্রোকের অনেক বেড়ে গেছে। এখন বর্তমানে স্ট্রোকের সংখ্যা অনেক রোগী দেখবেন, অনেক স্ট্রোকের রোগী অনেক গেছে। আরেকজন ভাই বলছে যে সার্জারি আপনারা কখন করবেন? সেক্ষেত্রে যদি আপনাদের যে ব্রেনের যে পরিমাণ রক্তক্ষরণ যদি অতিরিক্ত পরিমাণ হয়ে থাকে, যেটা আপনার সিটি স্ক্যান করে তারা সাধারণত দেখবে, ডাক্তার দেখবে যে যদি খুব পরিমাণ ব্রেনের মধ্যে দেখা যাচ্ছে এমন ক্লোট আছে, ওটা সত্যছে না, কোনো অবস্থাতে আপনারা কোনো কিছু হচ্ছে না, ওষুধ দিয়ে আছে, সেক্ষেত্রে আপনাকে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী আপনারা সার্জারি করবেন। সেটা ওনারা নিউরোসার্জন তারা ডিসিশন নেবে। সেক্ষেত্রে তাদের ওটাই আপনাকে মেডিকেল থেকেই আপনাকে যখন এটা রিফার করবে সার্জনের কাছে বা নিউরোসার্জনের কাছে রিফার করবে, তখন আপনারা সেক্ষেত্রে এটা আপনার সার্জিক্যাল প্রসিডিউরে যাবেন। এটা হচ্ছে গিয়ে তখন আপনারা হসপিটালাইজ করে, তো ওরা তখন সিটি স্ক্যান করলে আপনারা বুঝতে পারবেন সিঙ্গাপুরে হ্যামোরেজের কী পরিমাণ আছে। তো তখন তারা আপনারা সার্জারিতে যাবেন, সেটা হচ্ছে গিয়ে আলাদা পার্ট আর কি। তো সব কিছুর পরেও আপনাকে ফিজিওথেরাপিটা হচ্ছে গিয়ে আপনাকে ম্যান্ডেটরি, ফিজিওথেরাপি আপনার লাগবেই। আপনি স্ট্রোকের পরে সার্জারি করার পরেও ফিজিওথেরাপি লাগবে। আর যদি সার্জারি করা না হয়, তার করতে আপনার রিকভারির জন্য ফিজিওথেরাপি লাগবে। ফিজিওথেরাপি যদি ঠিকমতো, আপনাকে অবশ্যই একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের আন্ডারে এবং পুরা রিহ্যাবিলিটেশনের জন্য একজন অবশ্যই গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের সাথে যোগাযোগ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী, তার তত্ত্বাবধানে, এবং সেই কিছু থেকে সেই আপনাকে এক্সারসাইজ করাবে, সে আপনাকে নির্দেশনা দেবে কীভাবে চলবেন, কীভাবে আপনাকে ট্রেনিং করবেন, অন্য গেট ট্রেনিংগুলো কীভাবে হবে, কীভাবে আপনার রিভ্যালুয়েশন প্রসেস হবে, অন্য এভরিথিং আছে, সে সবই আপনার একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের আন্ডারে আপনাকে করতে হবে। তাহলে আপনি অপচিকিৎসা বা ভুল চিকিৎসার মধ্যে পড়বেন না। এটা অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে। সঠিক চিকিৎসা যদি আপনি না নিতে পারেন, তাহলে স্ট্রোক হওয়ার পরে আপনার প্যারালাইসিস এবং অন্যান্য বিকলাঙ্গতা বা অঙ্গহানির যে অবস্থা একটা হয়, সেটা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। তো এখন নামাজের সময় হয়ে গেছে, আমি ইনশাল্লাহ নামাজে যাব। তো আজকে এই পর্যন্ত, পরে কোনো এক সময় দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।